ডিসেম্বরের শেষ রাত বিশাখাপত্তনমের উপকূল থেকে কয়েক মাইল দূরে বঙ্গোপসাগরের জল সেদিন অস্বাভাবিক রকম শান্ত ছিল। কালো মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পানির উপর টলমল করছিল। জেলেরা সেদিন সমুদ্রে যায়নি, তারা হয়তো জানতো না কেন, কিন্তু স্থানীয় প্রশাসন আগেই সতর্কবার্তা দিয়ে রেখেছিল সমুদ্রে কিছু একটা হতে চলেছে, কিন্তু কি হতে চলেছে সেটা কেউ জানতো না। সেই রাতে বঙ্গোপসাগরের গভীরে নিঃশব্দ ভাসছিল ভারতীয় নৌবাহিনীর সর্বাধুনিক পরমাণু সাবমেরিন আইএনএস আরিঘাট। এই সাবমেরিন সাধারণ কোনো যুদ্ধজাহাজ নয়, এটি এমন এক মারণাস্ত্র যা সমুদ্রের তলদেশ থেকে হাজার কিলোমিটার দূরের শহর ধ্বংস করতে সক্ষম। সাবমেরিনের অভ্যন্তরে কন্ট্রোল রুমে তখন লাল আলো জ্বলছিল। ক্রু মেম্বাররা নিঃশব্দে নিজেদের পজিশনে। কমান্ডারের গলায় কোনো আবেগ নেই, ঠান্ডা কণ্ঠে তিনি বললেন, কোঅর্ডিনেট লকড, 3, 2, 1। পরের মুহূর্তেই সমুদ্র কেঁপে উঠল। জলের বুক চিরে আগুনের ফুলকি আকাশের দিকে ছুটে গেল। ভারতীয় ব্যালিস্টিক মিসাইল K4 সমুদ্রের গভীর থেকে উঠে আকাশ বিদীর্ণ করে চলে গেল। মিসাইলের গর্জন কয়েক মাইল দূর থেকেও শোনা গিয়েছিল বলে স্থানীয় জেলেরা পরে জানিয়েছিল। কেউ কেউ ভেবেছিল ভূমিকম্প হয়েছে, কেউ ভেবেছিল বজ্রপাত, কিন্তু সত্যটা ছিল আরও ভয়ঙ্কর। দিল্লি থেকে কয়েক ঘন্টার মধ্যেই খবর ছড়িয়ে পড়ল। NDTV সহ সকল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করল, ভারত বঙ্গোপসাগরে সফল পরমাণু ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। মন্ত্রীরা অভিনন্দন জানাতে শুরু করলেন। সামরিক বিশ্লেষকরা টেলিভিশনে এসে বললেন, এটি ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তির নতুন যুগ। দেশজুড়ে উৎসবের আমেজ। কিন্তু সেই একই রাতে ঢাকার নিরাপত্তা গোয়েন্দা সদর দপ্তরে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি ছিল। ঢাকায় তখন লাল সিগন্যাল জ্বলে উঠেছিল। উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছিলেন, কারণ একটাই, এই মিসাইল উৎক্ষেপণের স্থান ছিল বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। এত কাছ থেকে পরমাণু মিসাইল পরীক্ষা কেন করা হলো? এটি কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল সবার মনে। বঙ্গোপসাগর দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশীয় শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চীন এখানে তার প্রভাব বিস্তার করতে চায়, ভারত চায় নিজের আধিপত্য ধরে রাখতে, যুক্তরাষ্ট্র চায় উভয়কে নিয়ন্ত্রণে রাখতে, এমনকি পাকিস্তানও এই অঞ্চলে নিজের উপস্থিতি জানান দিতে সচেষ্ট। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ এক অস্বস্তিকর অবস্থানে পড়ে গেছে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নজিরবিহীনভাবে শীতল হয়ে পড়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, সীমান্তে ছোটখাটো সংঘর্ষের গুজব, এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি এমনিতেই অস্থিতিশীল ছিল। ঠিক এই মুহূর্তে ভারত হঠাৎ ঘোষণা দিল 22 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের বিদীর্ণ অংশে নৌ ও মিসাইল মহড়া চালাবে। এই ঘোষণা যখন এলো তখন অনেকেই বুঝতে পারলেন এটি কেবল সামরিক মহড়া নয়, এটি একটি বার্তা। ভারতের K4 ক্ষেপণাস্ত্র পৃথিবীর অন্যতম শক্তিশালী সাবমেরিন নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল। এর দৈর্ঘ্য প্রায় 12 মিটার এবং ওজন প্রায় 20 টন। এটি 3500 থেকে 4000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে পরমাণু ওয়ারহেড নিয়ে আঘাত হানতে সক্ষম। মার্গ গতিতে ছুঁয়ে গিয়েছে এই মুহূর্তে যে কোনো শহরকে ধ্বংস করে দিতে পারে এটি। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই মিসাইল উৎক্ষেপিত হয়েছে সমুদ্রের গভীর থেকে, একটি সাবমেরিনের পেট থেকে। এর মানে দাঁড়ায় ভারত এখন আনুষ্ঠানিকভাবে ভূমি, আকাশ এবং সমুদ্র 3 দিক থেকে পরমাণু হামলা চালাতে সক্ষম হয়ে উঠেছে। এই পরীক্ষার পেছনে আন্তর্জাতিক মাত্রায়ও রয়েছে। মস্কো এবং দিল্লির মধ্যে সাম্প্রতিক সম্পাদিত এক চুক্তি অনুযায়ী রাশিয়া ভারতকে এই মিসাইলের টেকনিক্যাল সাপোর্ট এবং সাবমেরিন নেভিগেশন সহায়তা দিয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে পুতিন এবং মোদির বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল রাশিয়া ভারতের সমুদ্রভিত্তিক পরমাণু প্রকল্পে সরাসরি সাহায্য করবে। সেই চুক্তির ঠিক পরপরই এই মিসাইল পরীক্ষা হওয়াটা কেবলই কি কাকতালীয়? বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভারত এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমা বিশ্বের চাপের মধ্যে মস্কোকে দেখাতে চেয়েছে যে তারা রাশিয়ার পাশে আছে, কিন্তু দক্ষিণ এশিয়ার ভেতরের বার্তাটা সম্পূর্ণ অন্যরকম। বাংলাদেশ এবং পাকিস্তানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি চীনের প্রভাবমণ্ডলে যেতে চাও তাহলে মনে রেখো দিল্লিরও দাদ আছে। এই বার্তা কেউ মুখে বলেনি, কিন্তু সমুদ্রের গর্জনে সেই কথা স্পষ্ট শোনা গেছে। ঢাকার এক প্রতিরক্ষা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বললেন, এটা নিছক প্রযুক্তিগত পরীক্ষা নয়, এটা একটা রাজনৈতিক বার্তা, বিশেষ করে বাংলাদেশের উদ্দেশ্যে। তিনি আরও বলেন যে সমুদ্রের বুক থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেটা বাংলাদেশের দক্ষিণ উপকূলের কাছাকাছি, যেখানে চীনের অর্থায়নে তৈরি হচ্ছে পায়রা বন্দর এবং পায়রা উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটি। এটা যেন একটা নিঃশব্দ সংকেত যে বঙ্গোপসাগরে এখনও ভারতের প্রভাবক্ষেত্র। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে যুদ্ধ কখনো সংখ্যায় জেতা যায় না, আধুনিক অস্ত্রেও না। যুদ্ধ জেতে তারাই যারা মাটির সন্তান, যারা জানে এই ভূমির প্রতিটি ধূলিকণার দাম কত রক্তে গড়া। ভিয়েতনামে আমেরিকার লাখো সৈন্য, হাজারো বিমান, আগুন ঝরা বোমা সবকিছু হার মানল
হলো কৃষক ও ছাত্রদের সামনে, যাদের হাতে কেবল বন্দুক ছিল না, ছিল নিজের মাটির প্রতি গভীর ভালোবাসা। আফগানিস্তানেও একই ঘটনা ঘটেছে। বিশাল সামরিক বাজেট, অত্যাধুনিক প্রযুক্তি, ড্রোন, সবকিছুর পরও আমেরিকার পতাকা নামতে বাধ্য হয়েছে এক পাহাড়ি দরিদ্র জাতির সামনে। ইরাকের বালু থেকে ফিরেছে বিশ্বশক্তির অহংকার। একই ইতিহাস ইউরোপেও দেখা গেছে। হিটলারের নৌবাহিনী যখন সমুদ্র ইউরোপ কাঁপিয়ে দিয়েছিল, তখন রাশিয়ার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ সেই দানবীয় শক্তিকে দাঁতভাঙা জবাব দিয়েছিল। আজও রাশিয়া তার পারমাণবিক অস্ত্র, ট্যাঙ্ক এবং মিসাইল নিয়ে ইউক্রেনকে এক সপ্তাহে দখল করতে পারেনি। তাহলে প্রশ্নটা হলো স্পষ্ট, যুদ্ধ কি জেতা যায় শক্তি আর অস্ত্রে, নাকি মনোবলে? বাংলাদেশ এই প্রশ্নের উত্তর জানে। এদেশের ইতিহাসই তৈরি হয়েছে প্রতিরোধের মাটি থেকে। এখানে নদী, খাল, মাটির ঘর, কৃষকের শ্বাসের মধ্যে আছে যুদ্ধজয়ের ডিএনএ। ৭১-এ যখন আমেরিকার সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে ঢুকেছিল, তখনও এই দেশ ভেঙে পড়েনি, বরং মুক্তিযোদ্ধাদের রক্তে সমুদ্র লাল হয়েছিল। আজ ভারত ব্যালিস্টিক মিসাইল ছুটছে, এটা কেবল আগুনের প্রদর্শনী। বাংলাদেশ সেই ভয় দেখানোয় ভীত নয়, কারণ এদেশের মানুষের মনে এখনও সে আত্মবিশ্বাস বেঁচে আছে। আমরা কখনো হার মানি না। দিল্লি হয়তো বুঝতে পারছে না যে এই যুদ্ধ যদি বাস্তবে শুরু হয়, তাহলে সেটা কেবল সীমান্তের যুদ্ধ হবে না, সেটা হবে আত্মারও যুদ্ধ। কারণ বাংলাদেশের প্রতিটি তরুণ এখন জানে, যদি মাটি দখল হয়, তাহলে কেবল সার্বভৌমত্ব হারাবে না, হারাবে আত্মপরিচয়। আর আত্মপরিচয় রক্ষার লড়াইয়ে কখনো কোনো জাতি পরাজিত হয় না। ভারতের সামরিক বিশ্লেষকরা নিজেরাই স্বীকার করেছেন যে বাংলাদেশের সাথে যুদ্ধ জড়ানো মানে আত্মঘাতিতা। কারণ বাংলাদেশের মাটি কেবল বাংলাদেশের নয়, এর প্রতিটি ইঞ্চির ইতিহাসে কৌশলগত স্বার্থের সাথেও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তান, চীন, তুরস্ক, এমনকি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সাথেও। চীনের বিনিয়োগ, পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ, তুরস্কের প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের মানবাধিকারের চাপ, সব মিলিয়ে ভারত যদি এই অঞ্চলে যুদ্ধের আগুন লাগায়, তাহলে সেই আগুন ফিরে গিয়ে জ্বালাবে তারই উত্তর পূর্বের ৭ রাজ্যকে। শিলিগুড়ি করিডোরের অনেক কথাই জানেন। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরুপথটি ভারতের উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে। যদি সেই করিডোর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তাহলে আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা সবকিছুই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইতিহাসে এর আগে এমন ঘটনা বহুবার ঘটেছে। এখন পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা আলাদা হয়ে গেছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে বয়ে গেছে অস্থিরতা ও বিচ্ছিন্নতাবাদ। এবার যদি সেই আগুন আবার জ্বলে ওঠে, সেটি আর কোনো রাজ্যের মধ্যে সীমিত থাকবে না। কারণ পশ্চিমবঙ্গ, পূর্ব বাংলা এবং সেভেন সিস্টার্স, এই ৩ ভূখণ্ড হাজার বছরের ইতিহাস এবং এক সংস্কৃতির শিখরে বাঁধা। মোগলরাও এই ভূখণ্ড সম্পূর্ণভাবে দখল করতে পারেনি। ব্রিটিশ সাম্রাজ্যকেও বারবার লড়তে হয়েছে এই নদীমাতৃক দেশের মানুষের সঙ্গে। ঢাকার এক সাবেক সেনা কর্মকর্তা বললেন, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তবে সেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কারণ একবার লড়াই শুরু হলে পুরো দক্ষিণ এশিয়া ভারসাম্য ভেঙে পড়বে। এই দেশের মানুষের কাছে হয়তো ভারতের মতো অস্ত্র নেই, কিন্তু আছে আত্মবিশ্বাস। তারা জানে দখলদারকে পরাজিত করতে শতাব্দীর যুদ্ধ লাগে না, এক রাত, এক মন, এক বিশ্বাসই যথেষ্ট। তাই ভারতের এই মিসাইল পরীক্ষা যতই ভয়ঙ্কর দেখাক, বাংলাদেশের মানুষ সেটা দেখেছে একটা দৃষ্টিতে, ভয় নয়, চ্যালেঞ্জ হিসাবে। রাস্তায় রাস্তায় এখন একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এলে মাথা নত করব না। ভারত যদি সত্যিই মনে করে একটি ছোট প্রতিবেশীকে ভয় দেখিয়ে তার আত্মসম্মান ভাঙা যাবে, তাহলে তারা করছে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। বঙ্গোপসাগরের ঢেউগুলো এখন অদ্ভুতভাবে নিস্তব্ধ, যেন অপেক্ষায় আছে কোনো অঘটনের। দূরে ভারতীয় সাবমেরিনের আড়িঘাট নিঃশব্দে টহল দিচ্ছে, তার ভেতর ঝলমল করছে কন্ট্রোল প্যানেলের লাল আলো। কমান্ডার ধীরে বললেন, সাবমেরিন প্রস্তুত, টার্গেট লকড। কিন্তু ঠিক তখনই সোনারে ভেসে উঠল আরেকটি শব্দ, কোথাও কাছে। বাংলাদেশের নৌবাহিনীর টহল জাহাজ থেকে রেডিওতে উত্তর এলো, বঙ্গোপসাগরের স্বাধীন জলের অঞ্চল, অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করলে প্রতিক্রিয়া আসবে। কমান্ডার থমকে গেলেন। সমুদ্রের নীরবতা যেন আরও ভারী হয়ে উঠল। ঢাকার প্রতিরক্ষা সদর দপ্তরের এক কক্ষে আলো জ্বলছে, দেয়ালে ঝুলছে বাংলাদেশের মানচিত্র। তার নিচে বড় করে লেখা ৩টি শব্দ, সাহস, সম্মান, স্বাধীনতা। এক অফিসার জানালার কাছে গিয়ে সমুদ্রের দিকে তাকালেন। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি। যেন তিনি জানেন, এই মাটি যতদিন ভূমিপুত্রদের হাতে থাকবে, কেউ এটাকে দখল করতে পারবে না। বাইরের রাত আরও গভীর হলো, আকাশে ছিটকে পড়ল শেষ কুয়াশার রেখা। এই ছোট্ট দেশ বারবার প্রমাণ করেছে যে সাহসের নামই আসলে সার্বভৌমত্ব। যুদ্ধের ছায়া যতই ঘনাক, মাটির গন্ধ এখনও বলে বাংলাদেশ বেঁচে আছে, আর বেঁচে থাকবেই। এই সমুদ্র সাক্ষী থাকবে, এই আকাশ সাক্ষী থাকবে, ইতিহাস লিখে রাখবে, একদিন ছোট্ট এক দেশ সব ভয় জয় করে দাঁড়িয়েছিল।